ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি চ্যাপ্টার নাম্বার 12 পড়াবো। চ্যাপ্টার নাম্বার 12 হচ্ছে আর্থ প্রেশার। আর্থ প্রেশার, PRESSURE। আজকে তোমরা খুব ভালো করে নোট ডাউনটা করবে, কেন কি এই ক্লাসের আমি কোনো নোট দেবো না, তোমাকে নিজের নোট নিজেই তৈরি করতে হবে, অন্তত এই ক্লাসের জন্য। সুতরাং আমি যা হেডিং দিচ্ছি, যা লিখছি, যা বোর্ড ওয়ার্ক করছি, তোমরা খুব ভালোভাবে নোট ডাউন করবে। আমি কিন্তু অ্যাসাইনমেন্ট হিসাবে এই নোটটি তোমাদের কাছ থেকে চাই, ঠিক আছে? আচ্ছা, তো চ্যাপ্টার নাম হচ্ছে, একটু খারাপ হয়ে গেল লেখাটা, নাম হচ্ছে আর্থ প্রেশার, ঠিক আছে? না, হোয়াট ইজ আর্থ প্রেশার? আর্থ প্রেশারটা কি? ধরো এরকম একটা মোটা ওয়াল রয়েছে, এটা তার বেস, এবং এটা একদম ওয়ালের ওপর অবধি সয়েল রয়েছে, মাটি রয়েছে। এটা পুরোটাই মাটি, হ্যাঁ। আর এটা হচ্ছে পুরোটা মানে ব্রিক ওয়াল, কনক্রিটের ওয়াল, বা সরি ব্রিক ওয়াল ধরো এটাকে, এটা হচ্ছে ওয়াল, হ্যাঁ। আর এদিকে রাস্তা আছে, ওয়ালের এদিকে রাস্তা আছে, রোড। এদিকে পুরো মাটিতে সয়েল, ধরো মাটি আছে। তো এই যে ওয়ালের পেছনে যদি সয়েল থাকে সেটাকে বলে ব্যাকফিল। তো সেটাকে বলে ব্যাকফিল, ঠিক আছে? আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে, এই যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালটা কাকে ধরে আছে? বেসিক্যালি সয়েলটাকে ধরে আছে। এই ওয়ালটা যদি না থাকতো, তাহলে এই সয়েলটা গোটা গিয়ে রাস্তার উপরে পড়তো, ঠিক আছে? সেটা আটকানোর জন্য বেসিক্যালি এরকম একটা ওয়াল দেওয়া হচ্ছে, টু প্রিভেন্ট দ্য সয়েল ফ্রম স্লিপিং ইন টু দ্য রোড। সো দিস ইজ দ্য প্রিভেন্টিভ স্ট্রাকচার, এই ওয়ালটা। এই ধরনের ওয়ালকে বলা হয় রিটেইনিং ওয়াল, ঠিক আছে? রিটেইনিং ওয়াল। রিটেইনিং ওয়ালের ডেফিনেশনটা কি? রিটেইনিং ওয়ালের ডেফিনেশন হচ্ছে structures that are built to retain vertical or nearly vertical earth banks or any other material are called retaining walls, ঠিক আছে? যে এমন একটা স্ট্রাকচার যেটা কিনা এই ভার্টিক্যাল সয়েল রয়েছে, ঠিক আছে, এগুলোকে রিটেন করার জন্য, আটকে রাখার জন্য যে ওয়ালটা ইউজ করা হয় তাকে বলে রিটেইনিং ওয়াল, ঠিক আছে? রাইট। আমি তোমাদেরকে একটা নোট দেবো, সেই নোট থেকে তোমরা মোটামুটি সাজিয়ে গুছিয়ে লিখবে। আমি এই নোটটা তোমাদেরকে শেয়ার করবো, তোমরা এখান থেকে সাজিয়ে গুছিয়ে লিখবে, ঠিক আছে? আচ্ছা, নাও এই যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালটা যদি না থাকতো তাহলে রোডের উপর সমস্ত সয়েলগুলো গিয়ে পড়তো, রাইট? তো সেই জন্য আমি এই ওয়ালটাকে বলছি রিটেইনিং ওয়াল, রাইট? আচ্ছা, এইবার ধরো এই যে রিটেইনিং ওয়ালের 3 রকমের কেস হয়, 3 টাইপস অফ কেসেস। একটা হয় কি, যে এই ওয়ালটা, ধরো এরকম একটা ওয়াল আছে, ব্যাঁকা হয়ে গেল যদিও, সরি, বিশ্রী টাইপের দেখতে হয়ে গেল। একটা ওয়াল, একটা ওয়াল, রাইট, এখান থেকে টানলাম, এই একটা টানলাম, ঠিক আছে? এই ধরো একটা ওয়াল, হ্যাঁ, খুব ভালো হয়েছে না? হ্যাঁ, তো এই ধরো একটা ওয়াল, এবং এই ওয়ালে এইটাকে বলছে ব্যাকফিল। এই সয়েল রয়েছে, পেছনের দিকে সয়েল রয়েছে, ঠিক আছে? সয়েল, এটা ওয়াল, রাইট? আচ্ছা, এবার কথা হচ্ছে যে যদি এই ওয়ালটা, এই সয়েল রয়েছে, এই সয়েলটা তোমরা জানো এখানে একটা প্রেশার দিচ্ছে কিন্তু ওয়ালের উপরে, একটা প্রেশার দিচ্ছে, এই ওয়ালের উপরে প্রেশার দিচ্ছে, কিন্তু ওয়ালটা কিন্তু, সয়েলটা কিন্তু ওয়ালটাকে ঠেলছে, রাইট? এবার 3 রকমের কন্ডিশন হতে পারে খেলার ফলে, প্রেশারের ফলে। সেটা হচ্ছে,
যে এই যে প্রেশারটা দিচ্ছে না তাকে বলে ল্যাটারাল আর্থ প্রেশার। ল্যাটারাল কেন? যেহেতু সাইড ওয়াইজ হরাইজন্টালি প্রেশার দিচ্ছে সেই জন্য ল্যাটারাল আর্থ প্রেশার। The pressure which the soil is putting onto the wall, onto the back side of the wall is called lateral earth pressure. এটা হচ্ছে ল্যাটারাল আর্থ প্রেশার, ঠিক আছে? এবার এই ল্যাটারাল আর্থ প্রেশারের জন্য কখনো কখনো কি হয়, ওয়ালটার কিছুই হয় না, যা যেখানে দাঁড়িয়েছে সেখানেই দাঁড়িয়ে থাকে, তো সেটাকে বলে অ্যাট রেস্ট কন্ডিশন। ওয়ালটার যদি কিছুই না হয়, যেখানে দাঁড়িয়ে থাকার সেখানেই দাঁড়িয়ে থাকে, সেটাকে বলে অ্যাট রেস্ট কন্ডিশন। ওয়াল ইজ অ্যাট রেস্ট কন্ডিশন। যদি এই ওয়ালটা সামনের দিকে একটু এগিয়ে যায় না, এই ঠেলাঠেলির ফলে ধরো ওয়ালটা সামনের দিকে একটু এগিয়ে গেল, খুবই খারাপ হচ্ছে এটা, জাস্ট আমি আরো, ঠিক আছে, এই ওয়ালটা ধরো ওইখান থেকে ছেড়ে এইখানে চলে আসলো, ঠিক আছে? বেসিক্যালি কি হলো, ওয়ালটা সামনের দিকে মুভ করলো, তাই না? সামনের দিকে মুভ করলো। ইফ দ্য ওয়াল, যদি ওয়ালটা সামনের দিকে মুভ করে, সামনের দিকে মুভ করা মানে কি? অ্যাওয়ে ফ্রম দ্য সয়েল, সয়েল থেকে দূরে যাওয়া, তো সেক্ষেত্রে সেটাকে বলা হয় দ্য ওয়াল ইজ এন অ্যাক্টিভ স্টেট। ACTIVE, অ্যাক্টিভ স্টেট। মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম দি সয়েল, তাহলে বলবো অ্যাক্টিভ স্টেটে আছে। থার্ড হচ্ছে, ওয়ালটা যদি এরম না হয়ে যদি এই দিকে চলে আসে, এই দিকে চলে আসে, মানে ডান দিকে চলে আসে, টুয়ার্ডস দি সয়েল চলে আসে, তোমার হচ্ছে টুয়ার্ডস দি সয়েল কি করে আসবে? ঠেলছে তো এদিকে, কিন্তু কখনো কখনো এই কন্ডিশনটা হয়, তোমরা জানতে পারবে কেমন করে হয়। তো কখনো কখনো ঠেলার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে ওয়ালটা কিন্তু এদিকে চলে আসে, মানে টুয়ার্ডস দি সয়েল চলে আসে, সেটাকে বলে প্যাসিভ স্টেট। তো তোমরা তিন রকমের স্টেট শিখলে, একটা হচ্ছে রেস্ট, যখন ওয়ালটা কোনো দিকে মুভ করছে না। সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভ স্টেট, যখন ওয়ালটা অ্যাওয়ে ফ্রম দ্য সয়েল চলে যাচ্ছে, তখন ওটা বলছে অ্যাক্টিভ স্টেট। থার্ড হচ্ছে ওয়ালটা যখন সয়েলের দিকে আসছে, টুয়ার্ডস দি সয়েল আসছে, তখন সেটাকে বলছে প্যাসিভ স্টেট। এটা ভালো করে নোট করো, টুয়ার্ডস দি সয়েল মুভ করছে, তখন সেটাকে বলছে প্যাসিভ স্টেট, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে, আমরা একটু নোটটাতে যাই। এবার আমরা জাস্ট আবার ইয়েতে ফিরে যাই, আগের টপিক আলোচনাতে ফিরে যাই, যে ধরো এখানে আবার একটা ওয়াল আঁকি, ঠিক আছে, ওয়াল আঁকি। আচ্ছা, এবার এখানে ল্যাটারাল প্রেসার কাজ করছে, তাই তো? এবার কটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ধরো এখানে যার যেরকম আমরা বলি যে এখানে একটা সয়েল এলিমেন্ট আমরা নিলাম, ছোট্ট একটা সয়েল এলিমেন্ট আমরা চিন্তা করছি এখানে আছে, ঠিক আছে? আমরা চিন্তা করছি যে ছোট্ট সয়েল এলিমেন্ট, এরকম একটা স্কোয়ার, সরি, এরকম একটা স্কোয়ার শেপের একটা এলিমেন্ট এখানে চিন্তা করছি, ঠিক আছে? এখানে একটা ফোর্স কাজ করছে যেটাকে আমরা বলছি সিগমা জেড,
এখানে একটা ফোর্স কাজ করছে, যেটাকে আমরা বলছি সিগমা এক্স, মানে ধরে নাও এক্স ডিরেকশন। তো এই ফোর্সটা চারিদিকে আছে। অ্যাট রেস্ট কন্ডিশনে, যখন অ্যাট রেস্ট কন্ডিশন আছে, ঠিক আছে, তখন কিন্তু এদিকে একটা প্রেশার আছে, যেটা কিন্তু এই ওয়ালটা সহ্য করে নিচ্ছে। ধরো তুমি এই ওয়ালের জায়গায় আছো, তোমাকে কেউ ঠেলছে, ক্রমাগত ঠেলে যাচ্ছে, কিন্তু তুমি নড়ছো না, তুমি কিন্তু প্রেশারটা বুঝতে পারছো যে ও তোমাকে ঠেলছে। তো সেরকমই কন্ডিশন হচ্ছে এখানে, আমি বোঝানোর চেষ্টা করছি। একটা গ্রাফ রয়েছে, এদিকে ওয়াই অ্যাক্সিসে প্রেশার আছে, এদিকে তোমার জাস্ট এটা আছে। তো দেখো প্রেশার অ্যাট দি পয়েন্ট অফ মোমেন্ট অফ রেস্ট, এখানে কিন্তু এই প্রেশারটা রয়েছে, পি জিরো প্রেশার রয়েছে, রাইট? কিন্তু যে সেই একই ওয়াল যখন এই ঠেলার ফলে এদিকে চলে আসছে, সামনের দিকে ঝুঁকে যাচ্ছে বা সামনের দিকে চলে আসছে, ঠিক আছে, যখন রেস্ট থেকে অ্যাক্টিভ কন্ডিশনে চলে আসছে, রেস্ট থেকে যখন অ্যাক্টিভ কন্ডিশনে চলে আসছে, তখন সেটা কি হচ্ছে, তখন সেটা কিন্তু যে এই যে প্রেশারটা আছে, এই প্রেশারটা কিন্তু যখন সে এদিকে চলে আসছে, তখন প্রেশারটা কমে যাচ্ছে। তুমি ধরো তোমাকে এতক্ষণ ঠেলছিল, তুমি সামনের দিকে দু পা এগিয়ে গেলে, ঠিক আছে, তার ফলে কি হলো, প্রেশারটা কিন্তু আর নেই, কারণ খেলার ফলে তুমি আগে চলে গেছো অলরেডি। সুতরাং এই প্রেশারটা কমে দাঁড়িয়ে হয়ে যাবে, এইটা হচ্ছে পি এ। তখন কিন্তু ল্যাটারাল প্রেশার কমে গেল, ওয়ালের উপর যে ল্যাটারাল প্রেশারটা ছিল সেটা সরে যাওয়ার পর কিন্তু কমে গেল অ্যাক্টিভ কন্ডিশনে। আবার কখনো কখনো যেটা আমি বলছিলাম, যে তৃতীয় নম্বর কেসে দেখা যাচ্ছে যে ওয়ালটা এই দিকে সরে আসছে, মানে টুয়ার্ডস দি সয়েল সরে আসছে, তখন কি হচ্ছে, তখন কিন্তু প্রেশারটা আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তখন তো কিন্তু প্রেশারটা আরো বেড়ে যাচ্ছে, কারণ ও প্রেশারের দিকেই যাচ্ছে, যেদিক থেকে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে ও সেদিকেই যাচ্ছে, ঠিক আছে। সুতরাং দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে এই ল্যাটারাল প্রেশারটা বেড়ে যাচ্ছে, এবং এই বেড়ে যাওয়ার ফলে দেখো ল্যাটারাল প্রেশারটা এইখানে চলে এসছে পিপি। তাহলে তুমি বলতে পারবে যে পি এ, ঠিক আছে, স্মলার দেন পি জিরো, স্মলার দেন পি জিরো, স্মলার দেন পিপি। এই রিলেশনটা সবসময় মনে রাখবে। PA is smaller than P0, is smaller than PP. Lateral pressure at um, active condition is less than lateral pressure at rest condition. Lateral pressure at rest condition is less than the lateral pressure at passive condition. বোঝা গেল? এবার এই যে সয়েল এলিমেন্টটার কথা তুমি ভাবো, এই পার্টিকুলার এলিমেন্টটার কথা তুমি ভাবো, যখন অ্যাট রেস্ট কন্ডিশন আছে, তখন তো ধরো ক্যান্সেল আউট, চারিদিকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাক্টিভ কন্ডিশনে কি হচ্ছে, যেহেতু প্রেশারটা ল্যাটারাল প্রেশারটা কমে যাচ্ছে, সুতরাং এই সয়েল এই এলিমেন্টের ওপর কিন্তু একটা রিল্যাক্সেশনের ভাব চলে আসছে, কারণ এই সাইডের প্রেশারগুলো তখন কমে যাচ্ছে, কারণ সে মানে এইদিকে সয়েলটা মুভ করে যাওয়ার ফলে বা ওয়ালটা এদিকে মুভ করে যাওয়ার ফলে কি হচ্ছে, এই সমস্ত সয়েলের উপর কিন্তু প্রেশারটা কমে যাচ্ছে, কারণ রিল্যাক্স হয়ে গেল সয়েলটা, যে প্রেশারটা ছিল সেটা সামনে এগোনোর ফলে প্রেশারটা চলে গেল বা অনেকটা কম হয়ে গেল। দ্যাট ইজ ওয়াই এটা একটা রিল্যাক্সেশন মোডে চলে যাচ্ছে অ্যাক্টিভ কেসে, ঠিক আছে, বা রিল্যাক্সেশন মোডে চলে যাচ্ছে, বা এক্সপ্যানশন হয়ে যাচ্ছে বলতে পারো, বা এক্সটেনশন হয়ে যাচ্ছে সয়েলটা। কিন্তু তৃতীয় নম্বরে যদি প্যাসিভ কেসটা তুমি ভালো করে চিন্তা করো, প্যাসিভ কেসে কিন্তু যেহেতু সয়েল ব্লকটা সেদিকেই মুভ করছে, সুতরাং এই সয়েল এলিমেন্টটা আরো কম্প্রেস হয়ে যাচ্ছে, মানে এটাকে চেপটে যাচ্ছে আরো, ঠিক আছে, প্রেশারটা আরো বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে। তো কম্প্রেশন হচ্ছে, ঠিক আছে। অ্যাক্টিভ কেসে হয় এক্সটেনশন, প্যাসিভ কেসে হয় কম্প্রেশন। এটা তোমরা মনে রাখবে। আর রেস্ট এবং মোটামুটি স্ট্যান্ড স্টিল থাকে, যা আছে তাই আছে, ঠিক আছে, বুঝা গেল, রাইট? এইবার আমরা যেটা করব, সেটা হচ্ছে এক একটা কন্ডিশন আমরা বিচার করব। উইল টেক ইচ ওয়ান অফ দিস কন্ডিশনস সেপারেটলি, ঠিক আছে, প্রত্যেকটা আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পেজে আমরা যাই। এবার আমরা দেখব, ফার্স্ট আমরা দেখব রেস্ট কন্ডিশনের উপর কি অবস্থা। রেস্ট কন্ডিশনে আমরা কি জানি কি আছে, যে এই একটা ওয়াল আছে, এর ওয়াল আছে, এটা কি ব্যাকফিল,
রাইট, বা সয়েল হোয়াট এভার। আচ্ছা, বলেছিলাম এদিকে একটা ল্যাটারাল প্রেশার আছে যেটা হচ্ছে P0, আর তুমি এখানে একটা সয়েল এলিমেন্ট নাও, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম। এটা হচ্ছে উপরের দিকে প্রেশার আসছে, সেটাকে আমরা নর্মাল প্রেশার যেটা আসছে বা নর্মাল স্ট্রেস এখানে বলা উচিত, যেটা সিগমা জেড। আর এইদিকে একটা স্ট্রেস আসছে, এটাকে বলে আমরা সিগমা এক্স। ঠিক আছে, এদিকেও আছে এদিকেও আছে, তোমরা এই আগের চ্যাপ্টারে দেখেছো জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা যদি আমি মোট সার্কেলে রিপ্রেজেন্ট করি, মোট সার্কেলে চলে যাই এবার আমরা। এই হচ্ছে তোমার মোট সার্কেলের দুটো অ্যাক্সিস, আর এই হচ্ছে তোমার মোট সার্কেল। ঠিক আছে, এটা এদিকে শিয়ার স্ট্রেস, এদিকে নর্মাল স্ট্রেস। এই পয়েন্টটা হচ্ছে সিগমা জেড, আর এই পয়েন্টটা হচ্ছে সিগমা এক্স। রাইট, মোট সার্কেলে এটা। এবার দেখা যাচ্ছে যে এদের মধ্যে একটা রিলেশন আছে, সিগমা এক্স আর সিগমা জেড একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, অর্থাৎ কিনা সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা জেড ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট K0। এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে কোএফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার অ্যাট রেস্ট, K0। আবার লিখছি K0 ইজ ইকুয়াল টু সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা জেড। ঠিক আছে, এবার আমরা জানি যে এই পয়েন্টে এবং এই পয়েন্টে হোয়াট ইজ দিস, টাউ ইজ ইকুয়াল টু জিরো, শিয়ার স্ট্রেস ইজ ইকুয়াল টু জিরো। তো যে পয়েন্টে শিয়ার স্ট্রেস জিরো হয় সেই পয়েন্টটাকে আমরা কি বলি, মেজর স্ট্রেস, প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে এখানে যদি প্রিন্সিপাল স্ট্রেস হয় সেটা হয়ে যাবে যে সিগমা, এইখানটা তোমার তাহলে এই সিগমা জেড আর সিগমা এক্স দুটোই হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস, এবং একটা হচ্ছে মেজর একটা হচ্ছে মাইনর। সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই সিগমা এক্সটা বেসিক্যালি হয়ে যাবে সিগমা 3, আর সিগমা জেডটা হয়ে যাবে সিগমা 1। সো ইন টার্মস অফ যদি আমি K0টাকে লিখতে চাই আরও, তাহলে সিগমা 3 ডিভাইডেড বাই সিগমা 1 ইজ K0। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সিগমা 3 এটাকে লোকে বলে P0, ল্যাটারাল আর্থ প্রেশার যেটা। ঠিক আছে, আর্থ প্রেশার যেটা আছে P0। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি K0 is equal to P0 divided by sigma 1, or small P0 is equal to K0 into sigma 1. Now sigma 1 is nothing but gamma h. Hটা কি, height of the wall। বুঝেছো? তো এটাও একটা রিলেশন। আরেকটা রিলেশন যেটা বই থেকে আসে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে আসে, সেটা হচ্ছে K0 ইজ ইকুয়াল টু মিউ, মানে পয়জনস রেশিওর সঙ্গে একটা রিলেশন আছে, মিউ ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ। তোমার হচ্ছে এইসব কোথা থেকে চলে আসছে, তো এইসব আসছে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস থেকে। মিউ হচ্ছে পয়জনস রেশিও, মিউ ইজ নাথিং বাট পয়জনস রেশিও। K0 equal to mu divided by 1 minus u। K0 আরেকটা ভ্যালু আছে, K0 is equal to 1 minus sin phi, where phi is nothing but the angle of internal friction, angle of internal friction। ঠিক আছে, এত কিছু। ওকে, আচ্ছা, এছাড়া একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে তোমাকে যদি কেউ বলে যে এই যে জায়গাটা আছে, আচ্ছা এটা আমি একটু ফ্রেশ করে করালে ভালো হবে।
আমি আরেকটা পেজে যাচ্ছি, ঠিক আছে, আবার সেই ওয়াল আঁকতে হবে। কিন্তু ওয়ালটা এখন আমি অনেক ভালো আঁকছি আগের চেয়ে, ওয়ালটাকে ওয়ালের মতোই মনে হচ্ছে। ঠিক আছে, ধরো এরকম একটা পজিশন আছে, হ্যাঁ, এটা সয়েল। আচ্ছা, খালি ওয়ালই এঁকে দিতে হবে, ব্যাকফিল। ওকে, তাহলে এই যে ওয়ালটা দাঁড়িয়ে আছে যার হাইট কিনা এইচ, এই ওয়ালটার হাইট হচ্ছে এইচ, রাইট? এবার আইডিয়ালি এই যে ওয়ালের উপর যে প্রেশারটা আছে না, এই প্রেশারটা কিন্তু ইট অ্যাক্টস লাইক এ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের মতো করে এর প্রেশারটা অ্যাক্ট করে। অর্থাৎ এই পয়েন্টে দ্য প্রেশার ইজ, বা স্ট্রেস বলতে পারো, স্ট্রেস ইজ জিরো, এবং এই পয়েন্টে দ্য বটম পয়েন্ট দ্য প্রেশার ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে? or rather it is gamma h, k0 gamma h, এই পয়েন্টে প্রেশারটা হচ্ছে k0 gamma h, এই পয়েন্টে। বা তুমি বলতে পারো যে k0 sigma 1, এটা বলতে পারো, at this point the pressure at this point, the stress at this point, ঠিক আছে? আচ্ছা, না এবার যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য টোটাল ফোর্স অ্যাক্টিং অন দিস, টোটাল ফোর্স, প্রেশার বা স্ট্রেস নয় কিন্তু, হোয়াট ইজ দ্য টোটাল ফোর্স অ্যাক্টিং অন দিস ওয়াল, তো তুমি বলবে টোটাল ফোর্স হচ্ছে, টোটাল ফোর্স অ্যাক্টিং অন দি, অ্যাক্টিং অন দি ওয়াল is nothing but the area of the triangle. এই যে ট্রায়াঙ্গেলের এ, ধরো এদিকে বি, এদিকে সি আছে, it is the area of the triangle ABC, okay, and that is half into base into height. হাফ বেস কত, আমরা জানি k0 গামা h, and h তো অলরেডি আছে, ইন্টু h, তার মানে হচ্ছে হাফ ইন্টু k0 gamma h square. So this is the total force which is acting upon the wall, and it is denoted by capital P0. It is acting at this position. Now at which position is it is acting on the wall? কোন পজিশনে অ্যাড করছে? At a distance h/3 from the bottom. এইখান থেকে বেস থেকে h/3 ডিস্টেন্সে উপর অ্যাড করছে এই টোটাল ফোর্সটা। মানে ফর এক্সাম্পল এইচ যদি ধরো 9 মিটার হয়, নিচ থেকে 3 মিটার দূরে, বিকজ 9/3 ইজ 3, নিচ থেকে 3 মিটার দূরে এই ফোর্সটা কাজ করছে। আর যদি h12 মিটার হয়, তাহলে নিচ থেকে 4 মিটার দূরে এই ফোর্সটা কাজ করছে, রাইট? এইটা মনে রাখো, P0 is equal to half k0 gamma h square. It is a very important relationship. We will try to memorize this. এটা মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? নেক্সট আমরা যাব একটা অন্য বিষয়ে। আমরা যাব, এইবার আমরা যাব আস্তে আস্তে ইন্টু দি নেক্সট স্টেজ। নেক্সট স্টেজে কি আছে? নেক্সট স্টেজে হচ্ছে আমরা যাব প্যাসিভ কন্ডিশনে, আমরা সরি অ্যাক্টিভ কন্ডিশনে আমরা যাব। নাও অ্যাক্টিভ কন্ডিশনে যাওয়ার আগে এই যে গোটা বিষয়টা আমরা যেটা চর্চা করছি, সেটা একটু মাঝে বলে নেওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস আমি আগে চ্যাপ্টারটা মানে এই পজিশনটা শুরু করে দিই। সেটা হচ্ছে এখন আমরা আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে অ্যাক্টিভ স্টেট নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভ স্টেট, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে আবার সেই ওয়াল, এই হচ্ছে ওয়াল, ঠিক আছে? এটা ব্যাকফিল, রাইট?
এই ব্যাপারটা হচ্ছে যে এই যে ওয়াল আছে, অ্যাক্টিভ স্টেজে কী হবে, এই ওয়ালটা এদিকে সরে চলে আসবে। যখনই ল্যাটারাল প্রেশারটা এক্সার্ট হবে তখন ওয়ালটা এইদিকে সরে চলে আসবে। বোঝা গেল? এদিকে সরে চলে আসবে। এদিকে কাজ করছে ল্যাটারাল প্রেশারটা। আর এদিকে ধরো আমি একটা সয়েল ব্লক নিলাম, সয়েল এলিমেন্ট নিলাম, সেম প্রিন্সিপালস, এক্স সিগমা এক্স, এদিকে সিগমা জেড। হ্যাঁ, এদিকে একটা ফোর্স কাজ করছে, এদিকে একটা ফোর্স কাজ করছে, কিন্তু যেহেতু এটা এদিকে সরে যাবে, দ্যাট ইজ ওয়াই এটা রিল্যাক্সেশনের মধ্যে পড়ে যাবে, এক্সটেনশনের মধ্যে পড়ে যাবে, কম্প্রেশনের উল্টোর মধ্যে পড়ে যাবে, রাইট? এবার মোর সার্কেল যদি আমরা ড্র করি তাহলে কি জিনিসটা কি দাঁড়ায় দেখি তো। এই হচ্ছে মোর সার্কেল, এদিকে টাও, এদিকে স্ট্রেস, ঠিক আছে? অ্যাট রেস্ট কন্ডিশনে আমরা কি দেখেছি? অ্যাট রেস্ট কন্ডিশনে আমরা দেখেছি যে মোর সার্কেলটা ছিল এরকম, সিগমা জেড এখানে ছিল, সিগমা এক্স এখানে ছিল, ঠিক আছে? কিন্তু এই পজিশনে দেখো, ও আমি সরি, এখানে উল্টো লিখে দিচ্ছি না, সিগমা জেডটা হবে উপরেরটা, সিগমা এক্স হবে এদিকে, ঠিক আছে? তাহলে সিগমা জেড যেটা কিনা নর্মাল লোড, সেটা কনস্ট্যান্টই আছে, সেটা চেঞ্জ হয়নি। অ্যাক্টিভ আমি, এটা হচ্ছে অ্যাট রেস্ট কন্ডিশন, অ্যাট রেস্ট কন্ডিশন হচ্ছে এইটা, ঠিক আছে? এবার আমি বলছি যে অ্যাট অ্যাক্টিভ কন্ডিশন sigma z is the same amount of force is being applied from the top. The difference is in the sigma x component. Sigma x componentটা কমে গেছে। আমরা বলেছিলাম না অ্যাক্টিভ স্টেটে কমে যায়, তাহলে মোর সার্কেলটা এখন এখান থেকে শুরু হবে, দিয়ে এইখানে আসবে। খুব বিচ্ছিরি আঁকা হলো, চেষ্টা করছি আরেকবার ভালো করে আঁকার। এইভাবে শুরু হয়ে, এইভাবে শুরু হয়ে, এইভাবে আসবে, মাছ বেটার। সিগমা এক্স ড্যাশ বলতে পারেন, ঠিক আছে? কেন কমে গেল? কেন কি বলেছিলাম না অ্যাক্টিভ স্টেজে গিয়ে কমে যায়, স্ট্রেস কমে যায়। কেন কি এদিকে যদি যখন চলে আসলো তার ফলে রিল্যাক্সেশন হয়ে গেল এবং তার ফলে কিছুটা স্ট্রেস কমে গেল। দ্যাট ইজ ওয়াই ইট কামস টু দিস প্লেস, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে ফেলিয়ার এনভেলপ বলে একটা এনভেলপ এদিক দিয়ে পাস করে, ঠিক আছে? দিস ইজ কল্ড ফেলিয়ার এনভেলপ। সবাই জানি, মোর সার্কেলে পড়েছি আমরা, ফেনিল এনভেলপ, ঠিক আছে? এটা টাচ করে জাস্ট বেরিয়ে যাচ্ছে। এর ধরো এর পয়েন্ট সেন্টার হচ্ছে এইটা, তো এখান থেকে তুমি যদি একটা লাইন টানো এই অবধি, দ্যাট শুড বি এ রাইট অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ কল্ড ফাই, হুইচ ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, ঠিক আছে? বুঝা গেল কথাটা? হলো? এবার ছবিটাকে একটু ভালো করে করবো আমরা নাকি এই, আচ্ছা ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। তো এটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, ঠিক আছে? নাও দ্য কোয়েশ্চেন ইজ, যেটা আমাদের আগেরবারও কোয়েশ্চেন ছিল, যে ধরা যাক এই যে সয়েল এলিমেন্ট এখানে রয়েছে, যে সয়েল এলিমেন্ট আমি আবার এখানে আঁকছি, ঠিক আছে? সিগমা জেড রয়েছে, সরি সিগমা জেড, এদিকে সিগমা এক্স রয়েছে, এদিকে একটা স্লোপ রয়েছে, ঠিক আছে, which is making an angle theta with the horizontal. তাহলে এই যে সয়েল এলিমেন্ট রয়েছে, এটা যদি আমি এখানে রিপ্রেজেন্ট করি, তাহলে এই যে পোলটা আছে, মানে এটা ধরে নাও, এখন আমি যদি সিগমা, সরি সিগমা, এখন আমি সব ইউজ করব যেটা, সেটা হচ্ছে এটাকে বলবো সিগমা ওয়ান, এটাকে বলবো সিগমা থ্রি, ঠিক আছে? এবং এইখান থেকে যদি আমি লাইন টানি, এইখান থেকে ডটেড লাইন ধরো টানি, তাহলে এইখানে মিট করবে, ঠিক আছে? এই জায়গাটাতে মিট করবে, এই লাইনটা এখানে মিট করবে, and that line is making angle theta with the horizontal. এইটা হচ্ছে সেই ফেলিয়ার প্লেনটা, এইটাকে, এই লাইনটাকে বলা হচ্ছে ফেলিয়ার প্লেন। আমরা তো এইভাবেই ফেলিয়ার প্লেনকে রিপ্রেজেন্ট করি, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে, নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই থিটা আর এই ফাই এর মধ্যে সম্পর্কটা কি? হোয়াট ইজ দি রিলেশন বিটুইন থিটা অ্যান্ড ফাই?
তো তোমরা, আমি চেষ্টা করছি ডায়াগ্রামটা আরো ভালো করে দেখানো, হ্যাঁ। তো তোমার একটু অসুবিধা হচ্ছে ডায়াগ্রামের জন্য। আমি একটু দেখি যদি ভালো ডায়াগ্রাম পাই। হ্যাঁ, একটু মোটামুটি পাওয়া গেছে, দেখি এটাকে দিয়ে। এই যে এই যে পার্ট ডটেড লাইনটা আছে, এটা হচ্ছে সে ফেলিয়ার প্লেনটা, এটা ঠিক আছে। এবং এটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আমি একটু জুম করে দেখাচ্ছি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা, এটা যদি ফাই হয়, এটা ধরো ফেলিয়ার এনভেলপটা, এটা হচ্ছে ফেলিয়ার প্লেনটা। আচ্ছা, এটা যদি থিটা হয়, এই যে এই ডিস্টেন্সে, এই যে এইটা O1P2 আর O1C1, হোয়াট ইজ দিস? O1C1 হচ্ছে রেডিয়াস অফ দি সার্কেল, ঠিক না? আর O1P2, দ্যাট ইজ অলসো রেডিয়াস, একই জিনিস। এটাও সেম সাইজের, এটাও সেম সাইজের, তাহলে এই দুটো অ্যাঙ্গেলও সেম হবে, এই দুটো অ্যাঙ্গেল সেম হবে। এই দুটো অ্যাঙ্গেল যদি সেম হয়, ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল যদি সেম হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? দিস শুড বি 180, এই অ্যাঙ্গেলটা -2θ। আর এটা যদি 180 -2θ, এই সাইডটা যদি 180 -2θ হয়, তাহলে এইটা হচ্ছে 2θ। এবার এই সাইডটা যদি 2θ হয়, দ্যাট মিনস এই ফাই, এই যে অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই যে এইটা, এই পার্টটা যেটা রয়েছে, ঠিক আছে, সরি, এই পার্টটা যেটা রয়েছে, ঠিক আছে, এটা ফাই, এটা 90 ডিগ্রি, আর বাইরেরটা হচ্ছে 2θ। আমরা জানি যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম। তার মানে হচ্ছে 2θ ইজ ইকুয়াল টু ফাই প্লাস 90 ডিগ্রি, ঠিক আছে। or theta is equal to 45 plus 5 divided by 2, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা বড় রিলেশন, যে থিটা ইন অ্যাক্টিভ কেস, থিটা ইজ ইকুয়াল টু 45 প্লাস 5/2 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিলেশনশিপ, ঠিক আছে। কি করে বার করলাম? তোমরা জিওমেট্রি সার্কেল বার করতে, তোমার জাস্ট এই সার্কেলটা ভালো করে তোমাকে দেখতে হবে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে, এবার এইবার ব্যাপারটা হচ্ছে যে থিটা তো 45 প্লাস 5/2 হলো, তাহলে এখানেও কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে σ3, σ1, এদের মধ্যে কিন্তু আমাকে সম্পর্কটা বের করতে হবে, ঠিক আছে। এই পেজটা একটু ইয়ে হয়ে গেছে, জটিল হয়ে গেছে, সেই জন্য আমি নেক্সট পেজে মুভ করছি। নেক্সট পেজে যেটা আমি করবো, সেটা হচ্ছে এই একই জিনিসটা আমি আবার এখানে ড্র করব। এই হচ্ছে মোর সার্কেলের ডায়াগ্রাম। এই আমার মোর সার্কেলের আঁকাটা ভালো হয়েছে। এই হচ্ছে আমার ফেলিয়ার এনভেলপ,
এই হচ্ছে আমার মিড পয়েন্ট, যেটা কিনা 90 ডিগ্রি করে বসে আছে এখানে এটার সঙ্গে, বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ঠিক আছে, এটা ফেলে হলো, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে সিগমা ওয়ান, এটা সরি, এটা সিগমা থ্রি, এটা সিগমা ওয়ান। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ফাই। আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ, হয়তো তোমরা এখনো বুঝতে পারোনি। এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, আর এখানে একটা আমি বলেছিলাম যে এখানে একটা স্ট্রেট লাইন যদি টানো, এবং সেই অ্যাঙ্গেলটা হবে থিটা, কারণ সেই ফেলিয়ার প্লেনটা ধরো থিটা অ্যাঙ্গেল করে এর সঙ্গে বসে আছে। ঠিক আছে, আমি যেটা বলেছিলাম যে এখানে একটা সয়েল ব্লক আছে, হ্যাঁ, যেটার সঙ্গে থিটা অ্যাঙ্গেল ফেলিয়ার প্লেন আছে, সেই ফেলিয়ার প্লেনটাই আমি রিপ্রেজেন্ট করেছি এখানে, হুইচ ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, তো এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে, ওটা যদি থিটা হয় তো এটা কত হবে, 180 মাইনাস 2 থিটা, তাই না? ওটা যদি 180 মাইনাস 2 থিটা হয় তো এটা কত হবে, 2 থিটা। এটা যদি 2 থিটা হয়, তাহলে এই ফাই এবং এই 90 ডিগ্রি এই ট্রায়াঙ্গেলের মধ্যে শুড বি 2 থিটা ইকুয়াল টু 90 প্লাস 5, একই জিনিস। ঠিক আছে, যখন হয়তো তখন বুঝতে পারোনি, আমি এখন বুঝলাম। ঠিক আছে, ওকে। এবার আমি আরেকটা দিকে যাই, সেটা হচ্ছে এই পয়েন্টের নাম ধরো, এটা ধরো নাম দিলাম সি, এই পয়েন্টের নাম দিলাম এ, মানে এইটা ও এ হচ্ছে রেডিয়াস, আর এটা হচ্ছে বি। ঠিক আছে, রেডিয়াস হচ্ছে কি, ও এ, ও সি, আর ও বি, সবটাই রেডিয়াস অফ দ্য সার্কেল। আমার আমার এখানে ইচ্ছাটা হচ্ছে সিগমা ওয়ান আর সিগমা থ্রির মধ্যে রিলেশনটা বার করবো। ঠিক আছে, এবার এই যে ফাইটা আছে না, হোয়াট ইজ সাইন ফাই, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি বলবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার, হোয়াট ইজ পারপেন্ডিকুলার ইন দিস কেস, ইন দি ট্রায়াঙ্গেল সি, এটা ধরো নাম দিয়ে দাও ডি, সিডিও, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে হোয়াট ইজ পারপেন্ডিকুলার, সিও, আর হাইপোটেনিউস ইজ ওডি। ঠিক আছে, সিও কি, সিও ইজ রেডিয়াস, আর ওডি কি বার করতে হবে। তাহলে সিও ইজ রেডিয়াস, রেডিয়াসটা কি হবে, সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি ডিভাইডেড বাই টু। আর হোয়াট ইজ ওডি, ওডি হচ্ছে মানে এইখান থেকে এতটা, এখান থেকে এতটা আমি জানি, ইট ইজ সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি ডিভাইডেড বাই টু, আর এখান থেকে এতটা হচ্ছে সিগমা থ্রি, তাহলে সিগমা থ্রি প্লাস সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি ডিভাইডেড বাই টু, কত হচ্ছে সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি ডিভাইডেড বাই টু। সো তাহলে বেসিক্যালি সাইন ফাই হচ্ছে এইটা ডিভাইডেড বাই এইটা, তার মানে হচ্ছে সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি হোল ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি হোল ডিভাইডেড বাই। ঠিক আছে, তাহলে এই টু টু কেটে গেল, তো সিগমা ফাই হচ্ছে সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি ডিভাইডেড বাই সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি। ঠিক আছে, মজার ব্যাপার হচ্ছে এটা একটা রিলেশন, মজার ব্যাপার হচ্ছে যে হোয়াট ইজ ওয়ান মাইনাস সাইন ফাইভ, ওয়ান মাইনাস সাইন ফাইভ মানে কি, এর সঙ্গে ওয়ান মাইনাস করে দাও, ওয়ান মাইনাস সাইন ফাইভ হচ্ছে ওয়ান মাইনাস সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি ডিভাইডেড বাই সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি। তাহলে কি হবে, সিগমা ওয়ান সিগমা, এটা যদি উপরে যায় তো সিগমা ওয়ান কেটে যাবে, তাই না? তাহলে হয়ে যাবে তোমার টু সিগমা থ্রি, তোমার একটা ওয়ার্কআউট করবে, হ্যাঁ, টু সিগমা থ্রি ডিভাইডেড বাই সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি। আর হোয়াট ইজ ওয়ান প্লাস সাইন ফাইভ, তোমাদের ডেরিভেশনটা পরীক্ষায় আসবে না, কিন্তু আমি তোমাকে করে দেখিয়ে দেবো। ওয়ান প্লাস সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি ডিভাইডেড বাই সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি। এখানে দেখো সিগমা থ্রি কেটে যাবে যখন ওটা উপরে যাবে, তাহলে হয়ে যাবে টু সিগমা ওয়ান সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি। আমার কথা হচ্ছে যে এই দুটোকে যদি ডিভাইড করে দিই, ওয়ান মাইনাস সাইন ফাইভ আর ওয়ান মাইনাস
1 প্লাস সাইন ফাই, এইটা ডিভাইডেড বাই এইটা কি হবে, এটা কেটে যাবে, নিচে দুটো কেটে যাবে, 2 সিগমা 3 ডিভাইডেড বাই 2 সিগমা 1, এটা 2 কেটে গেল, সিগমা 3 ডিভাইডেড বাই সিগমা 1, তাহলে সিগমা 3 1 divided by sigma 1 is equal to 1 minus sin phi divided by 1 plus sin phi. It is a very important relationship. মজার ব্যাপার সিগমা 3 divided by sigma 1 টা হচ্ছে কি, it is Ka, coefficient of earth pressure at active condition, at active stage. Ka, ঠিক আছে, এটা লিখলাম না, কোফিশিয়েন্ট জায়গা নেই, coefficient of earth pressure at active stage, ঠিক আছে, Ka. এবার তাহলে আমরা কে একটা খুব ভালো সম্পর্ক পেলাম, তাই না? নেক্সট এটাকে নিয়ে আমরা মুভ করবো এবার পরের পেজে যাব। তাহলে আমরা কি জানলাম যে অ্যাক্টিভ কন্ডিশনে কে এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন ফাই divided by 1 plus sin phi, which is also equal to sigma 3 divided by sigma 1, which is also equal to sigma x divided by sigma z. Right? So, in active condition, sigma x is equal to sigma 3 and sigma z is equal to sigma 1, ঠিক আছে? তাহলে এই হচ্ছে রিলেশনশিপটা। এবং উই অলসো নো যে ওই একই জিনিস যে ট্রায়াঙ্গেলের ব্যাপারটা থেকেই যাচ্ছে, যে হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন দি ওয়াল, মানে এই সেই আবার ওয়াল, এই সেই আবার ওয়াল, ঠিক আছে, এই আবার সেই ওয়াল, কত ফোর্স অ্যাক্ট করছে, পি এ, এবার এখানে পি এ বলতে হবে এটাকে, হ্যাঁ। তার আগে বলে দিই যে সিন্স কে এ ইজ ইকুয়াল টু sigma 3 divided by sigma 1, we can also say যে sigma 3 is basically small pa and sigma 1 is gamma h or gamma z ও বলতে পারো, অনেক লিটারেচারে দেখবে গামা জেড ও বলছে, এইচটা হচ্ছে এই হাইটটা, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে sigma 3 is equal to ka into sigma 1 or Ka into gamma h, এটা একটা রিলেশন, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ পি এ, বড় হাতের পি এটা কি, আমরা জানি একই কন্ডিশন এখানেও হবে, যে এই উপর থেকে প্রেশারটা সবসময় ট্রায়াঙ্গেল আকারে কাজ করে, এবং যেহেতু ট্রায়াঙ্গেল আকারে কাজ করে নিচের প্রেশারটা হচ্ছে, এই পয়েন্টের প্রেশারটা হচ্ছে গামা কে এ ইন্টু এইচ, এবং তাহলে সে একই হাফ বেস ইন্টু হাইট, ট্রায়াঙ্গেলের ফর্মুলা গামা ইন্টু কে এ ইন্টু এইচ স্কোয়ার, সেম। ওকে, তো এটা একটা রিলেশনশিপ পেলাম। এর পরের বার আমি আর রিভিশন করবো না, আমরা এবার নতুন পেজে যাব। এইবার আমরা সব আলোচনা করলাম, যে অ্যাক্টিভ স্টেটটা করলাম, এবার আমরা করব প্যাসিভ কন্ডিশনের দেখব। প্যাসিভ কন্ডিশনটা কি, প্যাসিভ কন্ডিশনে আবার একই জিনিস, এই ধরো একটা ওয়াল রয়েছে, ধরো একটা ওয়াল রয়েছে এরকম, সয়েল ওয়াল, ওয়ালটাকে সয়েল ঠেলছে এদিকে, কিন্তু মজার বিষয় হচ্ছে ওয়ালটা এবার এদিকে না গিয়ে এদিকে যাচ্ছে, বোঝা গেল, ওয়ালটা এবার এদিকে না গিয়ে এদিকে যাচ্ছে, so that is called passive state. If the wall moves towards the soil, এটা soil বা backfill whatever you say, ঠিক আছে, এটা হচ্ছে প্যাসিভ কন্ডিশন।
প্যাসিভ কন্ডিশনে আমার মোর সার্কেল কিরকম হবে, আমি মোর সার্কেল আঁকবো এবার। এই হচ্ছে আমার টাউ এবং নর্মাল স্ট্রেস। এখানে আমি ধরে নিচ্ছি এটা সয়েল এলিমেন্ট নিলাম। এদিকে হচ্ছে সিগমা জেড, এদিকে হচ্ছে সিগমা এক্স। ঠিক আছে, নর্মাল ক্ষেত্রে আমার মোট সার্কেলটা হওয়া উচিত এরকম, এদিকে সিগমা জেড, এদিকে সিগমা এক্স। কিন্তু প্যাসিভ স্টেট একটা রিমার্কেবল জিনিস ঘটছে কিন্তু, একদম দ্যাট ইজ উইচ ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। সিগমা জেড এখানে কনস্ট্যান্ট, কারণ নর্মাল লোড তো কনস্ট্যান্ট হবে, উপর তো লোড চেঞ্জ হচ্ছে না। যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ল্যাটারাল প্রেশারটা বেড়ে যাচ্ছে। সুতরাং we can say that sigma x is increasing, sigma z is constant হয়ে আছে, sigma x increasing। তাহলে sigma z যা আছে এখানে আছে ঠিকই আছে, ঠিক আছে, কিন্তু sigma x টা হচ্ছে বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হবে, এইখান থেকে একটা বড় একটা সার্কেল হবে, এইখানে ফিট করবে। এইটা হয়ে গেল সিগমা এক্স, হয়ে গেল সিগমা জেড। বুঝছো, বোঝা যাচ্ছে? ভেবে দেখো কিছুক্ষণ। ঠিক আছে, হ্যাঁ। তো এই হচ্ছে, আর এটা হচ্ছে মিড পয়েন্ট। ফেলিওর প্লেনটা কোথায়? ফেলিওর প্লেনটা হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে, এদিকে যাচ্ছে, ঠিক আছে। এবং ফেলিওর প্লেনটা আবার আগের মতনই, এখানে একটা কানেক্ট হচ্ছে এবং এখানে একটা কানেক্ট হচ্ছে, এবং বেসিক্যালি এইখানকার একটা অ্যাঙ্গেল থিটার সঙ্গে, এইটা হচ্ছে ফাই, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এটা হচ্ছে ফেলিয়ার এনভেলপ। মোট সার্কেলটা ফেলিয়ার প্লেনে টাচ করে গেছে, মানে সয়েল ফেল করে গেছে। এটা হচ্ছে সে ফেলিয়ার প্লেন, ঠিক আছে, যেটা কিনা অ্যাঙ্গেল থিটা করেছে এর সঙ্গে। এবার কথা হচ্ছে, আচ্ছা এই যে ধরো এটা ও, এটা এ, এটা বি, এটা সি বলছে, রাইট? এইটা ভুলে যাও তোমরা, এই গ্রিন সার্কেলটা তোমরা ভুলে যাও, এটাকে আমি মুছে দিচ্ছি। ওকে, নাও এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, ইন্টারেস্টিং থিং ইজ এটা 90 ডিগ্রি, রাইট? এটা 90 ডিগ্রি, এটা 5 হলে হোয়াট শুড বি দিস? 180 minus 90 plus 5, or remember 180 minus 90 plus 5, or 90 minus 5, same things, 180 minus 90 plus 5 is basically 90 plus 5, ঠিক আছে। তাহলে এ গেল 90 minus 5। আচ্ছা, এটা যদি 90 minus 5 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা, আর এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, and if that is theta, if that is theta, what is this? 180 minus 2 theta. Now 180 minus 2 theta is equal to, আগের মতোই ফর্মুলা, এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এই দুটো হচ্ছে ভেতরকার ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে 180 minus 2 theta is equal to 90 plus 5, or যদি আমি এদিক ওদিক করে দিই জিনিসটাকে, 90 minus 5 is equal to 2 theta, or theta equals 45 degree minus 5/2. This is very important. আমরা প্যাসিভ ক্ষেত্রে দেখলাম থিটা ইজ ইকুয়াল টু 45 মাইনাস 5/2, কিন্তু এটা যখন অ্যাক্টিভ স্টেট ছিল তখন ইট ওয়াজ 45 প্লাস 5/2। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু, ঠিক আছে, বোঝা গেল? ভেরি গুড। এইবার
এখানেও কিন্তু রিলেশনশিপের ব্যাপার আসবে, সিগমা ওয়ান সিগমা থ্রি ব্যাপার আসবে। এই পয়েন্টটা হচ্ছে হোয়াট, সিগমা ওয়ান, এই পয়েন্টটা কি, সিগমা থ্রি। এখানে একটা আমরা জানি যে কোপিসেন্ট অফ আর্থ প্রেশার অ্যাট প্যাসিভ স্টেজ বা প্যাসিভ কন্ডিশন থাকবে কেপি, দ্যাট ইজ ইকুয়াল টু সিগমা এক্স divided by sigma z. Now in this condition sigma x is sigma 1, attached to z, sigma x over sigma z, and sigma z is equal to sigma 3. That means it is sigma 1 by sigma 3. Kp is sigma 1 by sigma 3. Ka was sigma 3 by sigma 1, just reverse. ঠিক আছে? Okay. এবার এটাকে নিয়ে আমরা একটু এগোবো সামনের স্লাইডে। এখানে করলে একটু, আচ্ছা ঠিক আছে, যতটা পারি এখানে করি। Kp is equal to sigma 1 divided by sigma 3. This is quite interesting. And Kp, since it is sigma 1 by sigma 3, it also means it is 1 plus sine phi divided by 1 minus sine phi. ঠিক আছে, এক্ষেত্রে একটু 1 plus and Kp is basically equal to 1 upon Ka, and Ka is basically equal to 1 upon Kp. এই রিলেশনগুলো খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট পেজে যাবো আমরা, এর এরিয়া, ফোর্স ইত্যাদি বের করবো। আমরা তাহলে বুঝলাম যে Kp is equal to sigma 1 by sigma 3, right? Or now sigma 1 is basically small p, and sigma 3 is equal to gamma h, or small p equal to Kp into sigma 3, or Kp into gamma h. And Pp আমাকে যদি এবার বলা হয় যে হোয়াট ইজ দ্য টোটাল প্রেশার, আবার সেই একই জিনিস, এই ওয়ালের এটা হচ্ছে হাইট হচ্ছে h, এখানে প্রেশার কত, হোয়াট ইজ দ্য প্রেশার অফ দ্য বেস, Kp gamma h। তাহলে হোয়াট ইজ দি টোটাল ফোর্স অ্যাক্টিং, Pp, APP আর APP কিন্তু আলাদা, দিস ইজ ল্যাটারাল প্রেশার and this is force, half into gamma h square into Kp। এটা একটা ডিফারেন্স। অ্যান্ড দ্যাট এগেন সেম জিনিস, এটা অ্যাক্ট করছে, পিপিটা অ্যাক্ট করছে at distance h/3 from the base। তো this is all about the earth pressure। কিন্তু এখানে একটা জিনিস দেখার মতো ছিল, সেটা তোমার লক্ষ্য করেছিল কিনা জানি না, আমি যখনই তোমাদের মোট ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করেছিল হয়তো, যে আমি এরকম মোমো সার্কেল এঁকেছিলাম একটা, ঠিক আছে, এবং তোমাদেরকে বলেছিলাম লাইনটা শুরু হচ্ছে, ফেলিয়ার লাইনটা শুরু হচ্ছে এখানে, রাইট ফ্রম দি অরিজিন, ও পয়েন্ট থেকে, ঠিক আছে, ও পয়েন্ট থেকে শুরু হচ্ছে, এটা সিগমা 1, এটা সিগমা 3, এটা ধরো পয়েন্ট এ, এটা কি, এটা ফেলিয়ার এনভেলপ। তাহলে একটা জিনিস লক্ষ্য করেছো, আমার প্রত্যেকটা ক্যালকুলেশনে কিন্তু এটাই করেছি। তাহলে এই যে লাইন ফেলিয়ার এনভেলপটা আছে, যেটা ইকুয়েশন টাউ ইকুয়াল টু সি প্লাস সিগমা ট্যান ফাই ড্যাশ 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 ড্যাশ, এদিকে টাউ শিয়ার স্ট্রেস। তাহলে
এইখানে যদি অরিজিন থেকে শুরু হয়, হোয়াট ইজ দ্য সি? সি ইজ 0। সো আমরা যে যতগুলো ডিসকাশন করলাম এখন অবধি সব কোহেশনলেস সয়েলের জন্য করেছি। আমরা ধরে নিয়েছি, 1 নম্বর ধরে নিয়েছি সয়েল ইজ আইসোট্রপিক, হোমোজিনিয়াস, কোহেশনলেস। হোমোজিনিয়াস সয়েল না হলে হবে না। সেকেন্ড আমরা ধরে নিয়েছি যে soil is in plastic equilibrium. ইকুইলিব্রিয়াম বানানো হচ্ছে EQUILIBRIUM। অত শত লিখতে পারলাম না, আমি জাস্ট এবার লিখে দিলাম। সয়েল ইজ ইন প্লাস্টিক ইকুইলিব্রিয়াম। থার্ড, ব্যাক অফ দ্য ওয়ার্ল্ড, যে ওয়ালটা রয়েছে, ব্যাক অফ দ্য ওয়াল ইজ ভার্টিক্যাল, একদম খাড়া সোজা, স্মুথ, কোনো রকম তার মধ্যে রাফনেস নেই। ঠিক আছে, এইরকম কয়েকটা অ্যাজাম্পশনের উপর বেস করে আমরা কিন্তু আজকের ক্যালকুলেশন, সমস্ত ক্যালকুলেশন যেগুলো সেগুলো কিন্তু করেছি। ঠিক আছে, এবং এটাও ধরে নিয়েছি যে যখন সয়েলটা ভেঙে যাচ্ছে, আমরা ভাঙনটা একটু পরে দেখব, দ্যাট প্লেন, দ্য রাপচার প্লেন ইজ এ প্লেনার সারফেস। ঠিক আছে, ব্যাকফিল যেটা ছিল, দ্য ব্যাকফিল ইজ হরাইজন্টাল। তো এরকম কয়েকটা কাপল অফ অ্যাজাম্পশন আমরা আরো করেছি, জাস্ট কয়েকটা বললাম। এবং এই যে সব অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশনগুলো হচ্ছে পার্ট অফ র্যাঙ্কিংস থিওরি অফ আর্থ প্রেশার। তারপর ভিত্তি করে আমরা এত সব ক্যালকুলেশনটা করলাম এত সহজে। ঠিক আছে, এটা হচ্ছে র্যাঙ্কিংস থিওরি অফ আর্থ প্রেশার। ঠিক আছে, সো দ্যাটস অ্যাবাউট ইট। এবং এই হচ্ছে তোমাদের 3 রকমের। যদি চাও আমি আরেকবার একটা ব্রিফিং, যদি চাও আরেকবার ইয়ে করে দেখিয়ে দিচ্ছি, মানে কি কি করলাম সেটা করে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে একদিকে আমরা দেখলাম রেস্ট কন্ডিশনে, একদিকে দেখলাম অ্যাক্টিভ কন্ডিশনে, একদিকে দেখলাম প্যাসিভ কন্ডিশনে। রেস্ট কন্ডিশনে ওয়ালটা স্টিল থাকে, নড়ে না। অ্যাক্টিভ কন্ডিশনে ওয়ালটা টুয়ার্ডস দি away from the soil সরে যায়। প্যাসিভ কন্ডিশনে আবার ওয়ালটা সয়েলের দিকে সরে যায়, টুয়ার্ডস দি সয়েল। ঠিক আছে, তোমার রেস্ট কন্ডিশনে আমরা দেখলাম যে K0 is equal to mu divided by 1 minus mu Poisson's ratio, and K0 equal to 1 minus sin phi. Phi is the angle of internal friction. K0 আরেকটা মান আমরা দেখলাম sigma 3 divided by sigma 1. ঠিক আছে, sigma 3 divided by sigma 1, এবং টোটাল ফোর্স অ্যাক্টিং হচ্ছে হাফ গামা এইচ স্কোয়ার ইন্টু K0। K0 এত দেখলাম, এবং আর কি দেখলাম আমরা, আর কিছু দেখেছি কি? আর মোটামুটি আমরা দেখেছি, তাই না? আচ্ছা, রেস্ট কন্ডিশনে বেশি নেই। আচ্ছা, এবার আমরা অ্যাক্টিভ কন্ডিশনে কি দেখেছি, যে Ka is equal to sigma 3 divided by sigma 1,
ঠিক আছে, সিগমা 3 ডিভাইডেড বাই সিগমা 1, সিগমা 3 ইজ ইকুয়াল টু স্মল পি এ and sigma 1 is equal to gamma h, ঠিক আছে। এবং আমরা দেখলাম যে কে এ is equal to 1 minus sin phi divided by 1 plus sin phi and theta is equal to 45 plus 5 by 2, ঠিক আছে। এটা আমরা দেখলাম big PA is equal to same half gamma h square into k a, ঠিক আছে। এসব দেখলাম আমরা। আমরা এটাও দেখলাম যে কেপির ক্ষেত্রে যে সিগমা 1 বাই সিগমা 3, সিগমা 1 হচ্ছে এখানে পি পি, ঠিক আছে। কেপি ইজ বেসিক্যালি 1 minus 1 plus sin phi divided by 1 minus sin phi. Theta is equal to 45 minus 5 by 2. PP is equal to half gamma h square kp, ঠিক আছে। এবং এর এই সবের ভিত্তিতে আমরা জানলাম যে আমরা জানতে পারলাম যে পি এ ইজ দ্য স্মলেস্ট, পি এ ইজ স্মলার দেন পি জিরো, স্মলার দেন পি পি, ঠিক আছে। তো দিস ইজ হোয়াট ইজ আর্থ প্রেশার, জাস্ট সামারাইজ করে দিলাম, ঠিক আছে। থ্যাংক ইউ। এরপরে আমরা অন্য একটা চ্যাপ্টার ধরবো এবং চ্যাপ্টারটার ধরার আগে তোমাকে আরো বলি যে তোমরা এই নোটটা বানাবে, এই চ্যাপ্টারের নোট বানিয়ে পরিষ্কার করে লিখে আমি তোমাকে একটা ডকুমেন্ট দিয়ে দেবো, সেটা পড়ে পড়ে বানাবে এবং যতটা পারো আমি দেখবো সেটা অ্যাসাইনমেন্ট তোমাদের যতটা পারো আমি লিখালাম ক্লাস নোটটা, ঠিক আছে, অবশ্যই বানাবে। তো আজকে এইটুকুই, পরের দিন আরও বিষয় নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।